দর্শক স্বাগত পলিটিক্সে। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সোশ্যাল মিডিয়ায় খুবই আলোচিত এবং পরিচিত মুখ এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমানকে। আমরা তার সঙ্গে দুটি বিষয় নিয়ে মোটা দাগে কথা বলতে চাইব। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠকটি হলো, বহুল আলোচিত বা আকাঙ্ক্ষিত বৈঠক বলা হচ্ছে এটিকে, যদিও এটি সাইডলাইন বৈঠক, তার তাৎপর্য কি, তার মেসেজ কি, এবং এই সময়ে বাংলাদেশে আমরা যে সংস্কার শব্দটি শুনি সেই সংস্কারের পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা আমরা যেমন শুনছি, তেমনি নির্বাচনের বিকল্প হিসেবে সংস্কারটি কেন এখন আলোচিত হচ্ছে সেটি নিয়েও আমরা কথা বলতে চাইবো। জাহিদ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টার সঙ্গে মোদীর বৈঠকটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল যে আদৌ হবে কিনা এটি, যদিও সাইডলাইন বৈঠক, শেষ পর্যন্ত বৈঠকটি হলো। এবং আপনি জানবেন যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা টানাপোড়েন খুব স্পষ্ট, এবং সেই বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে একটা ভারত বিরোধিতা বা কোথাও কোথাও ভারত বিদ্বেষী একটা যে অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল, তার বাস্তবতার মধ্যে এই বৈঠকটিকে, অর্থাৎ ইউনূস মোদীর বৈঠকটি কি মেসেজ দেয় আসলে? ধন্যবাদ আপনাকে। বৈঠকটি হবে না অলমোস্ট নিশ্চিতভাবে ভারতীয় মিডিয়া বলেছিল, যে তারা বিভিন্ন সূত্র থেকে এটা জানতে পেরেছে। আমরা একটু যোগ করব এখানে, সেটা হলো এটা বাংলাদেশ তৃতীয়বার বৈঠকটা চাইলো। সো তৃতীয়বারের বসা এই বৈঠকটার সিগনিফিকেন্স হচ্ছে বৈঠক ইটসেলফ, মানে তাদের মধ্যে কি আলাপ হয়েছে, কি কথাবার্তা হয়েছে আমরা জানি, আমরা নিশ্চিতভাবেই বলতে পারবো দুটো ভার্সন যে দুটো এসছে আমাদের দিক থেকে এবং তাদের দিক থেকে ভিন্নতা আছে। এবং এটা যেহেতু সাইডলাইন বৈঠক, কোনো যৌথ ঘোষণা বা এরকম কিছু আসবে না, কিন্তু যে বৈঠক হলো ইটসেলফ সেটাই বড় ব্যাপার। আমাদের নিশ্চয়ই মনে আছে যে এই বৈঠকের আগের দিন দুই নেতা যে ডিনার পার্টিতে বসেছেন, সেখানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, ইভেন তারা যখন সভাটা করছেন তখনও আমার কাছে খুব কর্ডিয়াল মনে হয়েছে তা না, কিন্তু সব কিছুর পরও দুজন বসেছেন। আমার কাছে এটার খুব বড় গুরুত্ব আছে একটা জায়গায়, সেটা হচ্ছে ভারত তার জায়গা থেকে বাংলাদেশকে সর্বোচ্চ চাপ দিয়ে কাবু করার যে চেষ্টা করতে চেয়েছিল সেটা ব্যাকফায়ার করেছে, এটা ভারত বুঝতে পারছে আমি ধারণা করি। এটা অনিবার্য ছিল, বিশেষ করে চায়নাতে যাওয়ার পর। এবং আমাদের প্রধান উপদেষ্টা ব্রিলিয়ান্টলি একটা কাজ করেছেন, কারো কারো কাছে ভালো লাগেনি, কারণ ওই যে আপনি বলছেন যে বাংলাদেশ এখন ভারত বিদ্বেষ বা ভারতের প্রতি একটা ঘৃণার মেন্টালিটি মানুষের আছে লজিক্যাল কারণে। মানে রীতিমতো দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেলে অনেকে খুশি হবেন এবং যুদ্ধ করার জন্য আমরা অনেক মানুষকে পাবো, সাধারণ মানুষকে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে এভাবে চলে না। সো উনি এই কথাটা খুবই ব্রিলিয়ান্টলি, আবার এই কথাটাও মাঠে দেয়া হলো, আমি কিন্তু চায়নায় প্রথম যেতে চাইনি, আমি তোমার কাছে যেতে চেয়েছিলাম। ফলে ভারত চাপে পড়েছে, এক ধরনের মানসিক চাপে পড়েছে। নট অনলি দ্যাট, আপনি একটা দেশের সাথে যখন ক্রমাগত হস্টাইল মেন্টালিটি করতে থাকবেন, আর বিশেষ করে একই রিজিয়নে যখন দুটো সুপার পাওয়ার, এর মধ্যে চায়না গ্লোবাল সুপার পাওয়ার, রিজিওনাল তো বটেই, আর ভারতকে মোটামুটি রিজিওনাল সুপার পাওয়ার ধরা যায় বা সে তার ইচ্ছে আছে। ফলে আপনি যখন একটা দেশকে চাপ দিতে থাকবেন অনিবার্যভাবে সে অন্যদিকে যাবে। আমি একটা জিনিস কোট করি, শেখ হাসিনার সময় যখন আমেরিকা ক্রমাগত ভারতকে চাপ দিচ্ছিল, শেখ হাসিনাকে চাপ দিচ্ছিল একটা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশনের জন্য, ভারতের থিঙ্ক ট্যাঙ্ক, মানে এর মধ্যে মূলত বাংলাদেশে কাজ করে যাওয়া হাই কমিশনার, দু একজন ইউনিভার্সিটি টিচার, বীণা সিকরি, পঙ্কজ শরণ, হর্ষবর্ধন শ্রীংলা, এই চারজন মূলত। বীণা সিকরি আর পিনাক রঞ্জন সবচেয়ে বেশি কথা বলেছেন, এর মধ্যে পিনাক রঞ্জন তো আবার নাকি আপা ডাকেন শেখ হাসিনাকে, তাদের এতই কর্ডিয়াল সম্পর্ক। আর শ্রীরাধা দত্ত মূলত একটা ইউনিভার্সিটির একাডেমিক যদিও বলা হয়, কিন্তু আমার কাছে মোটামুটি আসলে একসময় ছিলেন, উনি বিবেকানন্দ ফাউন্ডেশনেই ছিলেন, যেটা বিজেপি ইন্সপায়ার্ড একটা জায়গা। তো ওনারা একটা কথা খুব বলতেন, এটা ভুলও না, ওনারা আমেরিকাকে সমালোচনা করার জন্য বলছেন তুমি চায়নাকে কমব্যাট করার জন্য বাংলাদেশে একটা ডেমোক্রেটিক সরকার চাও, কারণ হচ্ছে একটা সময় আমেরিকা তার স্ট্র্যাটেজি অনুযায়ী ডিক্টেটরদেরকে সাহায্য করত, এটা 60s 70s এই সময়গুলোতে, কারণ সে দেখতো ডেমোক্রেটিক ব্যবস্থা থাকলে সেখানে কমিউনিজম মাথা চাড়া দেয়। সো করতো কি, একটা ডিক্টেটর আনতো আর কমিউনিস্টদেরকে পেটাও। সেই আমেরিকা এখন গণতন্ত্রকে পেট্রোনাইজ করতে চায়, অন্তত বাইডেনের সময় পর্যন্ত। তারা দেখলো কেউ যদি ডিক্টেটর হয়ে ওঠে তার উপরে চায়নার ইনফ্লুয়েন্স বেড়ে যায়। তো ওরা বলছে যে তুমি চায়নার ইনফ্লুয়েন্স কমানোর জন্য বাংলাদেশকে মোর ডেমোক্রেটিক করতে চাও, কিন্তু তুমি যদি ওকে চাপ দিতে থাকো ক্রমাগত, ও কিন্তু চায়নার দিকেই চলে যাবে। সো যদি এটা যুক্তি হয়, আমি শ্রীরাধা দত্তকে বহুবার এই কথা বলতে শুনেছি, যদি তাই হয়ে থাকে তো তাহলে তুমি এখন এই সরকারকে এত চাপ দিচ্ছ, দিলে তো চায়নার দিকে যাবেই। এবং এই বারবার তারা বলছে ইনক্লুসিভ ইলেকশন তারা চায়, এখন চায়, একদম তাই। এবং তারা এই ইনক্লুসিভ কথাটা বলেনি, একটা স্টেবল বাংলাদেশের কথা বলেছেন, এখন ইনক্লুসিভ ইলেকশন এবং বাংলাদেশের ডেমোক্রেসির কথা তারা বলছেন। তো তুমি যখন চাপ দিচ্ছ, খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ তাকে বাঁচানোর জন্য আদার স্টেপস নেবে, এবং বাংলাদেশ চায়নার দিকে ঝুঁকছে এবং পাকিস্তানের সাথে যোগাযোগ বাড়ছে।
তো ফলে ইন্ডিয়া ফাইনালি বুঝতে পারলো যে তার স্ট্র্যাটেজিক এবং বিজনেস সম্পর্ক দুটোই। একটা উদাহরণ দিই, বাংলাদেশের লোকজন ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য যায় না, এটা বিরাট বাজার, মানে মেডিকেল ট্যুরিজম। মেডিকেল ট্যুরিজম, আমি অন্য ট্যুরিজম বাদ দিই, মেডিকেল ট্যুরিজম একটা বিরাট ব্যাপার। তো ও যখন আমাকে ভিসা দিচ্ছে না, আমি ব্যক্তিগতভাবে এমন মানুষকে চিনি যিনি 2টো সাইকেল কেমোথেরাপি নেওয়ার পর 3টা নেওয়ার জন্য যেতে পারছেন না, মানে নতুনও না, মানে উনি ওখানে ট্রিটমেন্ট নিচ্ছেন, তাকেও ভিসা দেওয়া হচ্ছে না। তো কি হলো, বাংলাদেশ এখন কুনমিংয়ে কিভাবে যাওয়া যায়, ওখানে ডেডিকেটেড হসপিটাল পাওয়া যায় কিনা, চায়নাকে ডাকছে। এটা বিতর্ক যে আপনি ভারতের বিকল্প চায়না হওয়া খুব কঠিন, প্লেনের ভাড়া যাওয়া আসা এত সহজ না। তো ইন্ডিয়া তো ধরেন হেঁটে চলে যাওয়া, হেঁটে চলে যাওয়া তো কলকাতা, কিন্তু না, আবার একটা ব্যাপার আছে, আমি যেহেতু প্র্যাকটিস না করলেও মেডিকেল সেক্টরের মানুষ, যে জায়গাগুলোতে ভালো ট্রিটমেন্ট হয় ভারতের দক্ষিণ, মূলত দিল্লি এবং চেন্নাই, ওই জায়গাগুলোতে, ওগুলো আবার যদি যারা মোটামুটি সামর্থ্যবান মানুষ আছে তারা কিন্তু এয়ার ট্রাভেলই করেন। সো সেইটার বিকল্প কিন্তু খুব ইজিলি কুনমিং হতে পারে। আর হ্যাঁ, অনেকে আছেন খরচ বাঁচানোর জন্য ট্রেনে করে যাচ্ছেন, সেটা না, কিন্তু কুনমিং ওইটার বিকল্প। এবং আমি নিশ্চিত করে বলতে যারা এয়ার ট্রাভেল করে তাদের জন্য চেন্নাইয়ের বিকল্প কুনমিং হতে পারে। কিন্তু কুনমিং চেন্নাই থেকে যে ট্রিটমেন্টটা পাবেন, সেই মানে ট্রিটমেন্ট কুনমিং এ পাবেন কিনা সেটা তো আরেকটা তর্ক, সেটা আরেক তর্ক, সেটা আস্তে আস্তে বোঝা যাবে। কিন্তু আমি মনে করি এখানে অ্যাট্রাক্ট করার জন্য চায়না ইভেন প্রয়োজনে আমার ধারণা এয়ার ফেয়ার বা সবকিছুতে সাবসিডিও দিতে পারে। আলোচনা হচ্ছিল, ইভেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তো কিছু ইঙ্গিত দিয়েছিলেন। জি, তো ফলে এরকম যখনই আপনি একটাকে সরিয়ে রাখার চেষ্টা করবেন, মানুষ অন্য একটা পথ, কিছু কিছুর বিকল্প নাই। যেমন কলকাতায় আমরা বাসে চলে যাই, আমরা আর কোথাও আসলে তার বাসে যেতে পারবো না, কিন্তু দিনের শেষে লস তো আছে। আনন্দবাজারের মতো পত্রিকা দেখাচ্ছে তাদের কত হাজার কোটি টাকা লস করছে, এবং আমি রিপোর্ট দেখেছি যে 30 বছর 35 বছরের পোশাকের ব্যবসা ছেড়ে এখন অন্য কোনো ব্যবসা, কারণ ট্রাভেল এজেন্সির ব্যবসা তারা বাদ দিয়ে অন্য কিছু করছে। বাংলাদেশের একটা কলকাতার ইকোনমি অনেকটা জায়গা জুড়ে, এবং শুধু সেটা না, মানে আমাদের যদি ট্রেডের কথা বলি, আমাদের 12-13 বিলিয়ন ডলার তারা এক্সপোর্ট করে, আমরা 1-1.5 বিলিয়ন ডলারের মতো, এটা হলো ফর্মাল ট্রেড। আমাদের শিক্ষার্থীরা যায়, আমাদের চিকিৎসা, আমাদের বেড়ানোর ট্যুরিজম, আমাদের শপিং, শুধু শপিং এর জন্য ঈদে শপিং করতে বহু লোক কলকাতায় যায়। ইটস হিউজ, দ্য ইকোনমি ইজ হিউজ। সো এটার ঝুঁকি নেয়া, নট অনলি দ্যাট, আপনার কিছু স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে। যেমন ধরুন মোংলা পোর্ট চায়নাকে দেওয়ার আলোচনা হয়েছিল, এখন কিন্তু চায়না এখানে ঢুকেই গেল। শেখ হাসিনার সময় এটাকে সরিয়ে আবার ইন্ডিয়াকে দেওয়ার আলাপ হয়েছিল। একইভাবে যদি শত্রুতা বাড়াতে থাকেন, এর চাইতে টাফ যে জায়গা তিস্তা, সেই হচ্ছে অলরেডি, এটা হয়ে যেতে পারে। সম্প্রতি ডক্টর ইউনূসের চায়না সফরে তিনি বলেছেন যে বাংলাদেশকে অন্তত 50 বছরের প্ল্যান দিতে। সো এই কথাগুলো যখন হচ্ছে, ভারতের মধ্যে ফাইনালি কিছু ভীতি তৈরি হয়েছে, যেটা আমি সেভেন সিস্টার্স তো আছে, তো সবকিছু মিলে এটা একটা পজিটিভ সাইন যে ভারত বাস্তবতা বুঝতে পারছে। মানে আমি প্রায় বলি, মানে আপনার কি মনে হয় বাস্তবতা বুঝতে পারছে নাকি বাংলাদেশের চাপের কারণে বা বাংলাদেশের অনুরোধের কারণে এই বৈঠকটা? না, চাপে কোনোদিনও করবে না ভারত। মানে একটা কথা আমি প্রায় বলি, যে দেশটা সুপার পাওয়ার হতে চায়, তার ব্যক্তির মতো ইগো থাকলে চলে না। মানে আমি ধরেন রিসেন্ট একটা উদাহরণ দিই, আমেরিকা কেন সুপার পাওয়ার, ওর যখন যা প্রয়োজন তখন তা করে। আমার একটা খুবই চমৎকার এক্সাম্পল আছে রিসেন্ট টাইমসে। বাইডেন যখন প্রেসিডেন্ট নির্বাচন করছেন, সেই সময় ট্রাম্প প্রেসিডেন্ট এবং মোহাম্মদ বিন সালমান, ডিফ্যাক্টো বাদশাহ অব সৌদি আরব, সে জামাল খাশোগজিকে হত্যা করে কনসুলেটে। বাইডেন বলেছেন উনি যদি ক্ষমতায় আসেন, উনি সৌদি আরবকে একটা একঘরে রাষ্ট্রে পরিণত করবেন। তারপর উনি প্রেসিডেন্ট হলেন, তাকে জিজ্ঞেস করলো মোহাম্মদ বিন সালমানের সাথে আপনার কি কথা হয়েছে? বাইডেন বলেছেন ওর সাথে আমার কেন কথা হবে, আমি সৌদি আরবের বাদশার সাথে কথা বলবো। উনি এতই ক্ষুব্ধ ছিলেন। এরপর ইউক্রেন ইনভাইট করলো রাশিয়া, তেলের দাম বাড়তে থাকলো, আমেরিকার মিড টার্ম ইলেকশন সামনে আসলো, বাইডেন দেখলো তেলের দাম বেড়ে গেল তো বিপদ হবে। সেই বাইডেন সৌদি আরবে গেলেন, মোহাম্মদ বিন সালমানের সাথে প্রকাশ্যে, সালমান একটা ট্রিক করেছেন, ভেতরে মানে বাইরে এসছেন, এসে সেই বিখ্যাত ফিস্ট বাম্প করেছেন, সারা পৃথিবী প্রচুর সমালোচনা করেছে, কিন্তু উনি ওনার প্রয়োজনে তার সাথে ঝামেলা মিটিয়ে তেলের সরবরাহ বাড়ানোর চেষ্টা করলেন। আরও কথা আছে, মোহাম্মদ বিন সালমান কিন্তু তেল সরবরাহ বাড়ান নাই। এরপর আমেরিকায় বাইডেন কি করলেন, বাইডেন ভেনেজুয়েলার সাথে আলোচনা করলেন, এই তোমার উপরে কিন্তু আমি স্যাংশন কমাবো যদি তুমি তেলের সরবরাহ বাড়াও। অথচ স্যাংশন দিয়ে রেখেছিল মাদুরোর ইলেকশনের পর থেকে। সো দিস ইজ হাউ আ সুপার পাওয়ার ওয়ার্কস। এটাই করতে হয়। চায়না কি করছে না, শেখ হাসিনাকে সাপোর্ট করতে কি বাকি রেখেছিল? চায়নার রাষ্ট্রদূত বাংলাদেশে জয় বাংলা স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেছে, সোনার নৌকা নিয়ে 18 সালের ইলেকশনের পর শুভেচ্ছা জানাতে এসছে। কিন্তু শেখ হাসিনার পতন হলো তো সেই চায়না থেকে আসার পর। বলাই হচ্ছে যে এই চায়না সফরটা ছিল তার জন্য একটা বড়
লেসন, যে উনি বুঝতে পেরেছিলেন ওখানে বসে যে হয়তো উনি থাকবেন না। কারণ আছে, মানে এটা একটু অফ টপিক হলে আলোচনা করে রাখা ভালো। উনি দীর্ঘদিন শেখ হাসিনাকে সবাই খুব স্মার্ট বলতো, উনি এক হাতে আমেরিকা, এক হাতে চায়না, আর এক হাতে ভারত, এই সবে জাগলিং করছেন। কোনো ব্রিলিয়ান্সের কিছু না। আপনি যদি আপনার দেশকে ডুবিয়ে যার যা চাহিদা তাকে দিয়ে দিতে পারেন, এটার মধ্যে ক্রেডিটের কিছু নেই। কিন্তু প্রবলেম যেটা আমরা দীর্ঘদিন বলেছি, একটা জায়গায় উনি একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করতে পারছেন, একটা জায়গাটা ভেঙে পড়বে, যেখানে একই জিনিস একজন চাইবে, আরেকজন বলবে না এটা কোনোভাবেই দেওয়া যাবে না। কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট, সো যেটা হলো মোংলা এবং তিস্তা, এগুলো দুটো স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ছিল চায়নার। এটা যখন আপনি দেন নাই, দে ফাইনালি ডিসাইডেড যে ইটস ওভার, আর ব্যালেন্স করা গেল না, তো তাই হয়েছিল। তো যেটা বলছিলাম, চায়না কিন্তু দেখেন এর পরবর্তীতে এসে অভ্যুত্থানের পক্ষ শক্তির সাথে দুর্দান্ত সম্পর্ক, বিএনপি ডেলিগেট নিয়ে যায়, জামাতে ডেলিগেট নিয়ে যায়, এনসিপির লোকজনকে নিয়ে যায়, তারা তাদের অবস্থা পরিষ্কার করে দিয়েছে যে তারা এই সরকারের সঙ্গে আছে। তার মানেটা হচ্ছে এই একটা সুপার পাওয়ারকে আসলে রেজিলিয়েন্ট হতে হয়, তাকে বাস্তবতা বুঝতে হয়, সেজন্য অ্যাক্ট করতে হয়। সো ভারত তার ইগো দিয়ে বসেছিল দীর্ঘদিন, লস হয়েছে, তার ভালো কিছু হয় নাই। এখন আমি আশা করি অনুরোধে কোনোদিনও সে ঢেকে গেলত না, সে আসলে বাস্তবতাটা বুঝতে পারছে। যতই সে এলিনেট করতে থাকবে, কাউকে সরিয়ে দিতে থাকবে, তত আপনার প্রভাব কমবে। এই বাস্তবতা বুঝে কি সে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? না, এটা পারবে না। ইন্ডিয়া ক্যানট অ্যাফোর্ড দ্যাট। আমি ওইটুকু হলেও কিন্তু চলবে। আচ্ছা, ভারত ইন্ডিয়া মানে শেখ হাসিনাকে ফেরত পাঠানো। ডক্টর ইউনূসের সঙ্গে মোদির যে বৈঠকে মোটা দাগে 3টি আলোচনা হয়েছে বলে আমরা প্রেস সচিবের বরাতে জানলাম, যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো, নদীর পানি ইস্যু, আর সীমান্ত, মোটা দাগে। তাহলে শেখ হাসিনার 1 নম্বর ইস্যু, ওনাদের কথা যেটা বুঝতে পারছি, তার কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত, যত বাস্তবতাই বুঝুক। পাঠাবে না ভারত। আমরা ইভেন আমি বলি ফ্র্যাঙ্কলি, আমরা এটা বলবো, ডিপ্লোম্যাসিতে না অনেক কথা হয়, আমি আপনাকে ব্যাকফুটে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, নেগোসিয়েশন এরকমই। আমি তো মনে করি শেখ হাসিনা ওখানে থেকে গেলে আমরা বসলেই এই আলাপটা করবো। ভারত অ্যাফোর্ড করতে পারে না দুটো কারণে। শেখ হাসিনা যেভাবে সার্ভ করেছে ভারতকে, এটাকে যদি ভারত রেকগনাইজ না করে, ভারতের হয়ে সার্ভ করার লোক ভারত আর পাবে না। একটা ইন্টারেস্টিং উদাহরণ দিই। বিজেপি সরকারের পলিসি মোটা দাগে কংগ্রেস সমর্থন করেছে, কিন্তু বিজেপি সরকারের পলিসি বাংলাদেশের প্রতি সিরিয়াসলি অপোজ করেছে কংগ্রেসেরই এক গুরুত্বপূর্ণ নেতা মিস্টার শশী থারুর। অনেক ক্ষেত্রে ইভেন শেখ হাসিনা যে কথা বলছে এটার বিরুদ্ধে উনি কথা বলেছেন, কিন্তু শশী থারুরও সমর্থন করেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ঠিক আছে এবং তাকে রাখা উচিত। শুধু সেটা না, আপনি ধরেন শেখ হাসিনাকে পাঠিয়ে দিলেন, শেখ হাসিনা বিভৎস ভিন্ডিকটিভ মানুষ, মানে ভারত বাংলাদেশে কি কি করেছে তখন প্যান্ডোরাস বক্স একটা খুলবে, আমরা ধারণা করি, কিন্তু তখন আরো স্পেসিফিক তথ্য উল্টো হবে। সো দেবে না। কিন্তু একটা জিনিস ভারতকে করতে হবে আসলে, শেখ হাসিনা ওখানে বসে যেসব হুমকি দিচ্ছেন ইনফর্মালি বা রীতিমতো এখন সভা করে, অনলাইন ওয়েবিনার করে, এগুলো বন্ধ করতে হবে। ভারত ওটা করবে না, কিন্তু ওটুকু না করে যদি ওনাকে বন্ধ করে এবং বাকি সহযোগিতা শুরু করে, স্টিল ইটস গুড এনাফ। এবং ডক্টর ইউনূস 2বার, এইটা আপনার মনে থাকবে, 7ই আগস্ট অর্থাৎ উনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগের দিন ভারতের ইন্ডিয়া টুডেতেই বোধহয় যে ইন্টারভিউ দিলেন, সেখানে কিন্তু 7 সিস্টার্স এর প্রসঙ্গে বলেছেন যে বাংলাদেশ অস্থির হলে এই ইম্প্যাক্ট ওখানে, এবং চায়নায় একই কথা বলেছেন, এবং এটা অন্য ফর্মে বলেছেন যে 7 সিস্টার্স চাইলে বাংলাদেশ যেহেতু বঙ্গোপসাগর এখান থেকে সুবিধা নিতে পারে, কিন্তু যদিও এটার কিছু মিস ইন্টারপ্রিটেশন হয়েছে। আপনার কি মনে হয় যে এই যে বাস্তবতার কথা আপনি বলছেন, যে ভারতের কাছে এই 7 সিস্টার্স এর বাস্তবতাটাও আছে বাংলাদেশের এই সরকারের সঙ্গে সম্পর্ক? নিশ্চয়ই আছে, এবং ভারত এই জিনিস আর অ্যাভয়েড করতে পারে না। মানে ওদের এই জিওপলিটিক্যাল, আমরা এগুলোকে চোক পয়েন্ট বলি, মাত্র 21-22 কিলোমিটারের মতো একটা ওয়াইড একটা ল্যান্ড দিয়ে আপনার এত বড় এরিয়া। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, এটা 7 সিস্টার্স শুধু না, যে কেউ ম্যাপ দেখলেই দেখবেন যে ওয়েস্ট বেঙ্গলের একটা পার্ট এবং সিকিম, মানে ওইটা যদি বন্ধ হয় ওই অংশ সহই এটা পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং এটা মোটেও ভুল কিছু না, এবং চায়না মুখিয়ে আছে এখানে আসার জন্য। যদি তাই হয়ে থাকে, ইভেন মাতার বাড়িকে কেন্দ্র করে জাপানকে নিয়ে ইন্ডিয়ার একটা মাস্টার প্ল্যান আছে, আসলে বলা হচ্ছে ইকোনমিক প্ল্যান, কিন্তু এই অঞ্চলে এগুলোর আসলে জিওপলিটিক্যাল ইম্পর্টেন্স আছে। এখন চায়নাকে ডাকা হচ্ছে, আসো তুমি এখানে তৈরি করো, এটার এক ধরনের ইঙ্গিত তো বটেই। আর বাংলাদেশে আনরেস্ট হলে সেটা সেখানে পড়বে, এই ইঙ্গিতে এই কথাটা বলাও আমি সিরিয়াসলি সমর্থন করি। সেটা হচ্ছে ভারতকে তার নিজের ভালনারেবিলিটিও বুঝতে হবে, মনে করিয়ে দিতে হবে। এটা না হলে হবে না। আসলে আমরা সাইজ যাই হই না কেন, আমাদের জিওপলিটিক্যাল অবস্থানটা যে জায়গায় আছে,
আমরা অনলি গার্ডিয়ান না, আমাদের প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা নিয়ে একটু বেশি সমালোচনা হয়েছে, কারণ বে অফ বেঙ্গলে ভারত এবং মিয়ানমারেরও স্টেক আছে, কিন্তু তারপরও আমরা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন। আর আমি প্রায় মনে করি কি ডুয়াল মিনিংগুলো হতে দেয়া হোক, এটা আমি খারাপভাবে দেখি না, এগুলো হওয়া বরং ভালো। কারণ এখন তাদের যে রিয়াকশান দেখতে পেলাম, সারা ভারতে তো নতুন করে এই আলাপটা তৈরি হলো, তাতে যেটা দাঁড়াবে আমি মনে করি ভারতের সব লোক যে ব্লাইন্ড তা না, তারা ব্লাইন্ড কথাবার্তা বলছেন, হুমকি দিচ্ছেন, কিন্তু তাদের এই স্ট্র্যাটেজিক চোখ পয়েন্ট বুঝতে হবে। এবং নর্থ ইস্টের সবচেয়ে বড় কথা, বিরাট একটা অংশ খুবই আনরেস্টের মধ্যে আছেন, মণিপুর শান্ত হয় নাই, নাগাল্যান্ডে ক্রাইসিস চলছে, আসাম মাত্র কোনো রকমের চাপচাপ দিয়ে শান্ত করা হয়েছিল। তো সবকিছু যদি তারা বিবেচনা করে, বাংলাদেশের কোঅপারেশন তাদের লাগবে। ফলে এই কোঅপারেশনের বাস্তবতা মাথায় রেখে যারা মনে করে, বাংলাদেশের অনেকেই এখন পর্যন্ত মনে করেন, বিশ্বাস করেন, স্বপ্ন দেখেন যে ইন্ডিয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকিয়ে দেবে, তাহলে এই বাস্তবতায় তো আর ইন্ডিয়াও নাই, আসলে একেবারেই নেই। ধরুন এই সুযোগ দেয়া হলো, বলা হলো যে হবে, ভারত এটা করবে না, মানে ওই যে স্পেন্ট ফুয়েল বলে না, ইয়েতে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইউরেনিয়াম দেওয়া হয়, ওটার একটা পর্যায়ে ওইটার ইউরেনিয়াম কমতে কমতে শেষ হয়ে যায় না, কিন্তু একটা পর্যায়ে ওয়ার এনাফ হিট তৈরি করতে পারে না, তখন এটা বের করে ফেলে নতুন ফুয়েল দিতে হয়। সো সি ইজ স্পেন্ট ফুয়েল, ওনাকে দিয়ে আসলে লাভ কিছু হবে না, বরং ভারত লুজ করবে, এটা ভারত বুঝতে পারে। ভারত যদি বাংলাদেশে আবারও, আমি এটা আশঙ্কা করি, ভারতের ফরেন পলিসির এটাই আমার কাছে প্রবলেম মনে হয়, তারা অ্যাবসলিউট হেজিমনি চায়, ডিকটেটোরিয়াল হেজিমনির মতো, মানে আমি যা বলবো তা করতে হবে, 100% না হলে 80%, 70%, 50% শেখ হাসিনা তার লাগবে, সেটা অন্য কাউকে দিয়ে, এই পরিবারের বা অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো দল, কিন্তু ওটা তার লাগবে, কিন্তু এটা শেখ হাসিনাকে দিয়ে যে হবে না, এটা ভারত খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছে, পারে। ইভেন আমি শ্রীরাধা দত্ত, যিনি শেখ হাসিনার খুবই অ্যাডমায়ারার ছিলেন, শেখ হাসিনার সমালোচনা করতেন, আমি শ্রীরাধা দত্তের প্রসঙ্গে বলি, তিনি শেখ হাসিনা ভালো নির্বাচন দেন না, চুরি করেন, করাপশন আছে, মানবাধিকার লঙ্ঘন, সবই বলতেন, কিন্তু ওনাকে রাখতে হবে বিকজ এই যে এখন একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে না বাংলাদেশ জঙ্গিবাদী, এটার জন্য রাখতে হবে, এবং ভারতের এখানকার চায়নাকে ঠেকানোর জন্য তার কাজে লাগবে, এসব বলতেন। সেই শ্রীরাধা দত্ত কিন্তু এখন বলছেন শেখ হাসিনাকে আসলে ওখানে আর যাওয়ার কোনো রকম কোনো বাস্তবতা নেই, আসলেই নেই, সুতরাং ওইটা নিয়ে আমাদের টেনশন। কিন্তু আপনি জঙ্গিবাদের প্রসঙ্গে যেহেতু টানলেন, নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদন যে বাংলাদেশে উগ্রবাদের, যারা জঙ্গিবাদ বলছে না, উগ্রবাদের বিস্তার করছে, 5ই আগস্টের পর থেকে এরকম অন্তত গোটা বিশেক ঘটনা ঘটেছে মিনিমাম, যাতে এটা অ্যাপারেন্টলি বোঝাই যাচ্ছে যে এখানে যারা কট্টরপন্থী তাদের একটা আস্ফালন বেড়েছে, এবং সরকারের যে ধরনের স্টেপ নেওয়ার দরকার ছিল, কিছু বিবৃতি আমরা দেখেছি, কিন্তু যেভাবে স্টেপ নেওয়ার দরকার ছিল সেটা কি নিয়েছে সরকার? একেবারেই না। আমি সর্বশেষ একটা ঘটনা দিয়ে শুরু করি, এটা 20 না, আমরা যদি সংখ্যা হিসাবে ধরি সংখ্যাটা অনেক, আমি আসছি ওই জায়গায়। সর্বশেষ হচ্ছে গাজীপুরের কাপাসিয়াতে একটা নাটক মঞ্চায়ন বন্ধ করে দিয়েছে, যে নাটকে কোনো নারী চরিত্র নেই, এবং তারা বলেছে যে এটা একেবারেই এটা গীতিনাট্য, এবং নারী চরিত্র থাকলেও বাকি, কিন্তু এবং নাম দিয়ে প্রকাশ্যে ইমাম এবং মসজিদ কমিটির যিনি সভাপতি, উনি বলেছেন এখানে কোনো নাটক হতে পারবে না। সো কিছু মানুষ মাঝে মাঝে হয় কি বেনামি তৌহিদি জনতা দিয়ে, আর কোনো কোনো ক্ষেত্রে আপনি নাম দিয়ে বলছেন। এর আগে নারীদের ফুটবল খেলার ক্ষেত্রে এক ভদ্রলোক এরকম প্রকাশ্যে বলেছেন যে আর সারা দেশে কোথায় হবে জানি না, এখানে হবে না। সো আপনি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টের পরও কি আপনি ব্যবস্থা নিয়েছেন, ভিজিবল করে? ইভেন নিউ ইয়র্ক টাইমস যে অভিযোগগুলো করেছে, সেই অভিযোগগুলো কোনটা কোনটা মিথ্যা, কিছু কিছু বরং কম আছে, কিছু কিছু ওরা হয়তো সব একসাথে আনতে যায়নি ইম্পর্টেন্সের জন্য। 3 জন অভিনেত্রী শোরুম উদ্বোধন করতে পারেননি। এখন আপনি এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে কিংবা অতীতে হয়েছে তার লিগেসি এই বলে তো পারপাস, নো ওয়ে, নো ওয়ে, নো ওয়ে। আমি অন্তত একটা ঘটনা, যে ঘটনাটা ম্যাসিভলি ঘটেছে, সেটা হচ্ছে মাজারে হামলা। মাজারে হামলা কিন্তু উগ্রবাদ, এটা এই কারণে উগ্রবাদ, যখনই এই ধর্মীয় এক ধরনের সালাফিস্ট মেন্টালিটি বিভিন্ন জায়গায় ক্ষমতার দিকে যেতে চেয়েছে, সৌদি আরবে, সিরিয়াতে, তারা কিন্তু মাজার ভেঙেছে। সো ওটা ওই উগ্রবাদী আচরণ একই, 100-র মতো মাজার ভাঙা হয়েছে। এই কিছুদিন আগে, 1-1.5 সপ্তাহ আগেও একটা মাজার ভাঙা হয়েছে, এবং কোনো মাজার ভাঙার সঙ্গে যুক্ত একজনকে সরকার অ্যারেস্ট করেছে না। তাহলে নিউ ইয়র্ক টাইমস অন্য কেউ যখন রিপোর্ট করে যে বাংলাদেশ উগ্রবাদের বা ধর্মীয় উগ্রবাদের বিস্তার ঘটছে, সরকার সেটি কাউন্টার দেয় কি করে? এবং আমার কাছে খুবই দুঃখজনক লাগলো, আমি বলে ফেলতে চাই, আমার কাছে শেখ হাসিনার আমলের মতো মনে হলো, ডিনায়াল, এবং অবিশ্বাস্যভাবে সরকারের রিবাটালের মধ্যে আছে আমরা কি ভালো করছি সেটা তো বললো না। মাই গড, আমি না আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতাদের সাথে যখন টক শো করতাম, আমি ঠিক এই কথাটা শুনতাম যে আমরা কি ভালো করেছি সেটা তো বলেন না, সেটা আমার বলার কথা না, ভালো করবেন এটা আপনার দায়িত্ব। মানে আমি আপনাকে টাকা দিয়ে পুষি, ফর গডস সেক, একটা সরকার পুষতে আমাদের অপারেটিং বাজেট হচ্ছে 5.5 লাখ কোটি টাকা।
আমি 5.5 লাখ কোটি টাকা দিয়ে একটা সরকার পুষি, তাতে ভালো কাজই করবে, মানে সমালোচনা তো আমি করবই যখন আপনি ফেল করবেন। মানে এই জিনিসটা অবিশ্বাস্য। সরকার এটাকে অ্যাকসেপ্ট না করলে ঝুঁকি কোন জায়গায়? আপনি একটা ডিজিজের ট্রিটমেন্ট তখন করতে সিদ্ধান্ত নেন যখন আপনি বোঝেন বা স্বীকার করেন আপনার ডিজিজটা হয়েছে। আপনি তো ডিজিজ স্বীকার করছেন না, আপনি ডিনাই করছেন। সো খুবই অ্যালার্মিং সাইন। এবং একটা কথা একটু যোগ করি, ন্যারেটিভ ম্যাটার্স। শূন্যের উপর তৈরি ন্যারেটিভে কি ইরাক ধ্বংস হয় নাই? ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ছিল না, কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করে ইরাকে ধ্বংস করে ফেলা হয়েছে। আর এই দেশে বসে আপনি তো দেখছি এখানে যথেষ্ট গ্রাউন্ড আছে, এটা শূন্যের উপরে তৈরি না। সো এটার বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কেন? আমার একটা জবাব আছে। সরকার ইসলামিস্টদেরকে হাতে রাখতে চাইছে, সো কল্ড ইসলামিস্টদেরকে। কেন বলছি? আম সরি, আমি ভুল হলে, আমি না হলে খুশিও হব। ধরুন বিএনপি ইলেকশনের জন্য মাঠে নামবে, আজ হোক কাল হোক। তারা মাঠে নামা বলতে আমি হরতাল দিচ্ছে এখনই তা বলছি না, তারা সমাবেশ করবে, মিছিল করবে। সরকারের একটা অংশ ক্ষমতায় থেকে যেতে চায় বলে আমি মনে করি, ক্ষমতাকে এক্সটেন্ড করতে চায়, সেটা দৃশ্য তো বোঝাই যাচ্ছে। তো তাহলে তারা মাঠে কি একটা ফোর্স হিসাবে ইসলামিস্টদেরকে নামাতে পারে, সো দ্যাট তাদেরকে আমি একটু হাতে রাখি। আরেকটা কারণ কি এরকম, অনেকে এরকমটা মনে করেন যে জুলাই অভ্যুত্থানে এই ইসলামিস্ট বা তৌহিদি যাদেরকে আমরা বলছি, এদের একটা বড় স্টেক ছিল, ফলে সরকার ভাবছে যে এদেরকে খেপাবো না। স্টেক থাকা আর পরবর্তীতে এসে একটা স্টেট কিভাবে চলবে সেভাবে ডিসাইড সরকারকেই শেষ পর্যন্ত করতে হবে। ধরুন কেউ খেলাফত কায়েমকারী যদি এখানে মুভমেন্টে আসে, তাকে আসলে আর খেলাফত কায়েম করার খায়েশ রাখতে দেওয়া যাবে না। এটা ডেমোক্রেটিক স্টেট। হিজবুত তাহরীরের ব্যাপারে সরকারের স্টেপ তো প্রশংসনীয়। আমি মনে করি না, সাদিমার যেটা করল, আমি এগ্রি করি না। কেন? হিজবুত তাহরীর আমি ব্যক্তিগতভাবে জানি অনেক অফিসে গিয়ে প্রকাশ্যে ক্যাম্পেইন করছে এখনো। এবং ওই দিন যে এত মানুষ হতে পারলো, মানে গোয়েন্দা বাহিনীর কাছে তথ্য ছিল না, ওরা কিভাবে এতটা অর্গানাইজড হতে পারলো? তার মানে আপনার যথেষ্ট গোয়েন্দা সক্ষমতা নাই, অথবা আপনি হতে দিয়েছেন, দুটোর একটা। সেই কারণে আমি বলছি শেষ পর্যন্ত যদ্দূর করেছে ওইটুকু আছে, কিন্তু আপনি এই পর্যায়ে এই সংগঠনটা কিভাবে আসলো, কেন আসলো, আমি এই জন্য সফলতা আছে বলে মনে করি না। তো যাই হোক, কেউ যদি খেলাফত কায়েম করতে চায় তাকে আসলে অস্ত্রের মাধ্যমেই করতে হবে। কারণ আছে, আমরা কোনো খেলাফত কায়েমকারী চাওয়ার কোনো গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস আমরা করি না। যেমন ধরি জামায়াতে ইসলামীর গণতান্ত্রিক অধিকারে আমরা বিশ্বাস করি, কারণ ও ইসলামিস্ট, কিন্তু ও এই কনস্টিটিউশন মানে, ইলেকটোরাল প্রসেস মানে, এবং এখন পর্যন্ত তার কথা হচ্ছে আমি ক্ষমতায় যদি জামাত যায়ও একটা ইলেকশন আবার দেবে, মানে ও বিজেপির মতো। অনেকে মাইন্ড করেন জামাত আর বিজেপি আসলে একই ধরনের প্রতিষ্ঠান, সংগঠন, দুটোই ধর্মভিত্তিক, কিন্তু তারা কনস্টিটিউশনাল পেরিফেরির মধ্যে আছে। কিন্তু যারা খেলাফত কায়েম করতে চায় উনি তো দখল করে এটাকে আফগানিস্তান বানাবেন, এবং উনি কোনো নির্বাচন দেবেন না। সুতরাং একটা গণতান্ত্রিক ব্যবস্থায়ও তার রাজনীতির করার কোনো অধিকার থাকতে পারে না। সেজন্যই বলছি, আগে যদি এটা রোল প্লে করবেন, কিন্তু তাকে এটা করতে দেওয়া যাবে না কোনোভাবে। এবং বরং আমি ধর্ম উপদেষ্টার একটা উক্তি শেয়ার করতে চাই। তিনি রিসেন্টলি বলেছেন, বাংলাদেশ একটা সেকুলার স্টেট, এখানে কোনোভাবেই আমরা ধর্মীয় কোনো বিষয় ইম্পোজ করতে পারি না, এটা বুঝতে পারতে হবে। সুতরাং আমি ধরুন নাটক করা যাবে কি যাবে না, ওড়না পরা যাবে কি যাবে না, কোথায় পড়তে হবে, কতটুকু পড়তে হবে, এগুলো নিয়ে ইভেন যথেষ্ট পরিমাণ ওয়াজ নসিহত হতে পারে। আপনি মানুষকে যদি কনভিন্স করতে চান, এবং বাংলাদেশে শত শত হাজার ওয়াজ হচ্ছে, লাখ লাখ মানুষ ওয়াজে যাচ্ছে, ইউটিউবে ওয়াজের ভিউ মিলিয়ন্স। সো আপনি আপনার ওই ক্যাম্পেইন করুন, তাতে প্রবলেম নাই, বাট ইউ ক্যান নট ইম্পোজ। এবং সরকারকে এই জায়গাটা নিয়ে দেখাতে হবে, নাহলে আমরা বিপদে পড়তে যাচ্ছি। এবং আপনি খেয়াল করবেন, জয়পুরহাটে যখন নারীদের খেলা বন্ধ হলো, ওই দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটা শক্ত ভাষায় বিবৃতি এসেছিল। তার ঠিক 7 দিনের মাথায় একই ঘটনা রংপুরে ঘটলো। তার মানে যারা ঘটালেন তারা চিফ অ্যাডভাইজারের এই সতর্কবাণীটাকে পাত্তা দিলেন না, এবং পাত্তা যারা দিলেন না তাদের কিছু হলোও না। এবং তারপর অব্যাহতভাবে ঘটনা। আমি আপনাকে একটা প্রশ্ন করি, তো চিফ অ্যাডভাইজারের কাজ কি বিবৃতি দেয়া? না, তাই না? আমি আপনি বিবৃতি দেব, আমি এর মধ্যে অনেকগুলো বিবৃতিতে সাইন করেছি, এতজন নাগরিকের মধ্যে ভাই একটু করেন, আমি করে দিয়েছি। এখন আমার হাতে তো এক্সিকিউটিভ পাওয়ার নাই, সো আমি নিন্দা জানাই, সে অ্যাকশন নেবে। আমি ওর বিবৃতি নিয়ে তখন সমালোচনা করেছি, মানে আমার কাছে অবাক লাগে একটা সরকার বিবৃতি দিয়ে তীব্র নিন্দা জানাচ্ছেন। ইজ ইট এ গভর্নমেন্ট? আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি আমাদের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আগেও বলেছি, স্যারকে বুঝতে হবে গভর্নমেন্ট একটা কোয়ার্সিভ ফোর্স, গভর্নমেন্টে বল প্রয়োগ করতে হয়। মানে শেখ হাসিনা বল প্রয়োগ করতে প্রয়োজন, মানে শেখ হাসিনাকে আমরা ঘৃণা করতাম, কারণ তিনি দুটো কাজ করতেন, তিনি ইললিগাল এবং ইললেজিটিমেট বল প্রয়োগ করতেন, এবং ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করতেন। সো বল প্রয়োগ যদি আপনি লিগালি এবং এথিক্যালি করেন, এবং আপনি যদি প্রপোর্শনেটলি করেন,
ধরুন ওয়াটার ক্যানন দিয়ে অনেকগুলো সমাবেশ ভেঙে দেওয়া হয়েছে না, রাস্তা ব্লক ভেঙে দেওয়া হয়েছে না, প্রয়োজনে করলেন, আপনার কি অনেক সমালোচনা হয়েছে এবং আপনি কাউকে আহত করেননি। একটা পুলিশের একটা ভিডিও ছড়িয়ে পড়েছিল যে উনি পেটানোর ভঙ্গি করছে একজনকে, একবার এখানে মারছে ওখানে মারছে, কারো গায়ে লাগছে না, যাকে ছত্রভঙ্গ করতে যাচ্ছে সে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। আপনাকে বল প্রয়োগ করতে হবে। তো যদি সেটা না করেন ঘটনা ঘটতে থাকবে, কারণ ওরা ধরে নিয়েছে। আমি তো এই লোকজনকে একটা প্রশ্ন করি, শেখ হাসিনা থাকার সময় নাটক বন্ধ করেন নাই কেন? মোয়াজার ভাঙেন নাই কেন? বাউল গান বন্ধ করেন নাই কেন? বন্ধ করেন নাই কেন? এটা ভয়ঙ্কর। আমি তারপরে বলতে চাই, এরা এই যে ভারতীয় বা আওয়ামী লীগের চক্রান্ত বলি, কিছু সকল এই ধর্মগুরু এটার সাথে জড়িত। কারণ এর মাধ্যমে এই এস্টাবলিশড কি এটা হচ্ছে না, শেখ হাসিনা সত্যিই বাংলাদেশে উগ্রবাদ ঠেকিয়েছিল। আমি তো দেখছি এখন প্লট তাই, এই যে দেখো আর কেউ পারছে না। হ্যাঁ, শেখ হাসিনার অনেক সমালোচনা আছে, এটা আছে ওটা আছে, কিন্তু ও তো এদেরকে রেখেছিল। হিজবুত তাহরির মিছিল করেছিল শেখ হাসিনার সময়, করে নেই তো। তো ওই ন্যারেটিভ তো এস্টাবলিশ হচ্ছে, এরা এসব করার মাধ্যমে সেটাকে এস্টাবলিশ করছে। আপনি এর আগে নির্বাচনের প্রসঙ্গে ছিলেন, একটু নির্বাচনের প্রসঙ্গে যাবো এই কারণে যে আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং প্রায় 150, আমি যদি ভুল না করি বা এরকম কাছাকাছি সুপারিশ দিয়েছেন আপনারা। তো 150 সুপারিশ বাস্তবায়ন হতে তো অনেক বছর লাগবে এবং আসলে এই কমিশনের আপনাদের মূল মোটোটা কি, যে এই আমলে সব বাস্তবায়ন করে আপনারা যাবেন, ইলেকশন করবেন এরকম, নাকি প্রস্তাব দিয়ে গেলেন পরে সরকার সে মানলে মানলো না মানলে নাই? একদম। আমার যে মোটিভেশন ছিল, আমি কখনোই মনে করি না অনেক সংস্কার কোনোটারই হবে, আমার কমিশন না। আমি এখানে যাওয়ার আগে একটা জিনিস আমার মনে হয়েছে, সেটা হলো এরকম একটা কাজের সাথে আমার ইনভলভমেন্ট থাকুক এবং এটাও শেষ কথা না। একটা স্টেট কেমন হওয়া উচিত, কেমনভাবে চলবে, ওটা স্ট্রাকচার কি হবে, এটা ফিলোসফিক্যাল ডিসিশন, ভালো খারাপের চাইতে ফিলোসফিক্যাল ডিসিশন। তো এটা চলতে থাকবে। কোনো একদিন 10 বছর পরও যদি কেউ আবার কাজ করতে চায়, তার সামনে যাতে একটা রেফারেন্স থাকে যে আমার কাছে এই রেফারেন্সটা আছে, সেই রেফারেন্সটার ভিত্তিতে আমি কথা বলবো। আমি তিনজনের রূপরেখায় দেখেছি এটা ভালো রেফারেন্স, পরবর্তীতে মানে নাই। কিন্তু কোনো একদিন আমরা শেখ হাসিনার পর দেখা গেল, মানে আমাদের প্রচুর নেগেটিভ এক্সপেরিয়েন্সেস আছে, কিন্তু কোনো একদিন আমরা দেখতে চাই যে এটা নিয়ে কাজ হবে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় নির্বাচন ব্যবস্থা নিয়ে কিছু কোর জায়গা আছে, আমরা কিন্তু এগুলোকে এভাবে ক্যাটেগরাইজ করে দিয়েছি, ওইগুলো অন্তত খুব দ্রুত করা, এটা ইলেকশনের আগে কিছু করা। মানে যেমন একটা সুপারিশ আপনাদের খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়, আমি এটা নিয়ে পার্সোনালি অনেকবার লিখেছি, যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন। 2014 সালের নির্বাচনে দেখলাম 153 জন নির্বাচিত হয়ে গেলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তো এইটা আপনারা একটা সুপারিশ করেছেন যে না ভোটের, এন্ড আপনার কি মনে হয় যে না ভোটের বিধানটা থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন বন্ধ হবে? সেটা কি করে হবে? ধরেন এক জায়গায় 5 জন প্রার্থী, মানে বিনা মানে একাধিক প্রার্থী নাই, তো সেখানে কি মানুষ ভোট দিবে কি না? মানে যেটা হয় অন্তত ভোটের দিন পর্যন্ত ওটা গড়াবে। সাধারণত বিনা প্রতিদ্বন্দ্বিতা হলে কি হয়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন যেদিন, সেদিন বাকিদেরকে নির্বাচিত ঘোষণা করে দেওয়া হয়, যদি আর কেউ না থাকে। 14 সালে যেটা হয়েছিল 153 জন কিন্তু মূল নির্বাচনে 2 সপ্তাহ বেশি সময় আগে, প্রত্যাহারের শেষ দিন সবাই প্রত্যাহার করেছে, 153 জন একা একা ছিল। সো আপনি এখন আর ওই ঘোষণাটা করতে পারবেন না, কারণ নাও একটা প্রার্থী। এবং আমরা যেটা সাজেস্ট করেছি, এটা হাতে গোনা 2-1টা দেশে আছে, ইন্দোনেশিয়াতে আছে, আপনার যদি না ভোট বেশি হয় ওই নির্বাচন ক্যান্সেলও হবে না। এখানে প্রস্তাবটা এরকম হতে পারতো না যে ধরেন যখন একাধিক প্রার্থী নাই ওই জন্য ভোট হবে না, পরে হবে। এখন এখানে একটা প্রবলেম যেটা হয়েছে, যদি এই সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়, এই সংখ্যাটা অনেক 53টা হয়ে যায়, আপনি 153 ভোট করবেন না। তো ওই পর্যন্ত যদি নিয়ে যেতে পারেন, এবং না, আমাদের আগে কিন্তু না ছিল, এটা সিম্বলিক না, মানে যতই না হোক না কেন, হ্যাঁ, কিন্তু এটা সিম্বলিক না ছিল, মানে আপনার যত না হোক না কেন সেই নায়ের কোনো প্রভাব নাই। দ্বিতীয় সর্বোচ্চ না, যদি সর্বোচ্চ হয়, দ্বিতীয় সর্বোচ্চ যিনি হবেন তিনি নির্বাচিত হবেন। এখানে দুর্বলতা ছিল, কিন্তু এখানে যদি এবার যদি আপনাদের প্রস্তাব অনুযায়ী না বেশি হয়, ওই ভোট হবে না। আচ্ছা, এটা কত রাখা যাবে আমি জানি না, কিন্তু যদি না করেও যদি সিম্বলিক নাও রাখা হয়, তাও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনটা হবে না। আরেকটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে, যে সেটা হলো 40% কম যদি ভোট পড়ে, ভোটটা না হয়, যেমন আমরা ঢাকার 2 সিটি নির্বাচনের, আমি যেহেতু কভার করেছি, আমার এক্সপিরিয়েন্স এটা এরকম, যে সম্ভবত উত্তরের মেয়র সম্ভবত 8% ভোট পেয়ে মেয়র হয়েছিলেন। 8% ভোট পেয়ে মেয়র হওয়া মানে 92% ভোটার তার সঙ্গে নাই। তো আপনারা মানে প্রস্তাব করেছেন 40% ভোট পড়তে হবে। প্রশ্নটা যেটা নাগরিকের মনে, অনেক কথা বলে আমার কাছে যেটা মনে হলো, যে এইটা খুব ডেমোক্রেটিক কিনা সিস্টেমটা, এটা পৃথিবীর অন্য কোনো দেশে এই সিস্টেম আছে কি না? ধরেন একটা আসনে 40% ভোট পড়লোই না কোনো কারণে, মানুষ আমার ইচ্ছা হয় আমি ভোট দিতে গেলাম না, তাহলে আপনি ভোট বাতিল করে দিবেন। এখন আমি যদি পাল্টা বলি, কোন ধরুন অস্ট্রেলিয়াতে তো ভোট না দিলে
আপনার জরিমানার বিধানও আছে। তো এটা তো আমরা গণতান্ত্রিক নাকি তাহলে তারা গণতান্ত্রিক? আচ্ছা, তো এখন ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয়, গণতন্ত্রের কোনো ফুল প্রুফ বা খুবই ইউনিফর্ম ব্যবস্থা নাই। যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার তো কোথাও নেই পাকিস্তান ছাড়া। আমরা তাও কি ওরা আমাদের পরে আমাদের দেখে করেছে, আমরা তো করেছি। এবং আমরা যে পালিয়ে যাওয়া আওয়ামী লীগও এখন বলছে তত্ত্বাবধায়ক লাগবে না, 96 এ তাদের আন্দোলনের কারণে। হ্যাঁ, এবং এরপর তারা আমাদেরকে অনেক কিছু শেখালো না, এটা আনকনস্টিটিউশনাল, আপিল বিভাগ বলেছে ইত্যাদি ইত্যাদি। তারাও এখন মানে বাংলাদেশে তো আমরা তত্ত্বাবধায়ক রাখছি। সুতরাং আমি যেটা বলছি, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা যেটা আমরা আমাদের মতো করে কিছু জিনিস আমাদের এক্সপেরিয়েন্সের সূত্রে কিছু জিনিস আমরা যোগ করবো। যেমন আমি তত্ত্বাবধায়ক নিয়ে যদি বলি, সর্বশেষ যে রায় হলো ত্রয়োদশ সংশোধনী বাদ দিয়ে, তার শর্ট রায়ে তত্ত্বাবধায়ক আরও 2বার রাখার কথা তারা সাজেস্ট করেছেন, যেটা হতে পারে সংসদ চাইটা পরে বলেছে, এটা কিন্তু শুরুতেই বলেছে যে 13th অ্যামেন্ডমেন্টের ভিত্তিতেই পারে, কারণ তারা ওই যে ডক্ট্রিন অফ নেসেসিটি বলেছেন। কিন্তু ওখানে বলেছেন বিচার বিভাগের বাইরে রাখার জন্য। আচ্ছা, এটা কেন হলো? কারণ আমাদের এক্সপেরিয়েন্স আসার পর আমরা দেখলাম বিচার বিভাগকে এটা দিয়ে ম্যানিপুলেট করার একটা চেষ্টা হয়েছে। সো এক্সপেরিয়েন্স কিন্তু আমাদেরকে অনেক কিছু শেখায়। সেই কারণেই বলছি যে আমরা 40%, এটা আমাদের একটা এক্সপেরিয়েন্স থেকে আসা, যে এটা যদি না হয় তাহলে যাতে এটা হতে পারে। এবং কোনোগুলো মানে এগুলো তো আইনে আসবে, এটা একেবারেই অনিবার্য কোনো বিষয় না। আজকে এখন এই সরকারের আমলে এটা কিভাবে সম্ভব হবে? ধরেন অধ্যাদেশের মাধ্যমে। আমরা দুটো ব্যাপার আছে। আমি আমাদের পার্ট যদি বলি, সবগুলো রিফর্ম কমিশনই প্রায় কম বেশি, যেমন ধরুন দুদকেরও কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের সাজেশন আছে, তারা দুদককে কনস্টিটিউশনাল কমিশন করতে চায়, কিন্তু এটা তো সংসদ ছাড়া আপনি পারবেন না। সো আমাদেরও দুভাগ আছে, আমাদের কিছু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের সাজেশন মানে লাগবেই, আর কিছু আছে আইন। এগুলো সব নিম্ন কক্ষ কথা আপনারা বলেছেন, এবং সংবিধান সংস্কার তো পুরোটাই মানে সংসদ লাগবে বা আপনার গণপরিষদ লাগবে, সেটা আছে। আর আমাদেরও কিছু আছে, যেমন আমি একটা ছোট উদাহরণ দিই। আমাদের কিন্তু নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যে তার নির্বাচন কোনটা করবের মধ্যে আছে সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন। তো রাষ্ট্রপতি নির্বাচন একসময় ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যখন আমরা প্রেসিডেন্সিয়াল ফর্মে ছিলাম। এখন রাষ্ট্রপতি নির্বাচন তাকে দিয়ে লাভ কি? এবং বাকি ক্ষেত্রে সরকার যেমন চাইবে তা করবে। সো টেকনিক্যালি স্থানীয় সরকার নির্বাচন কিন্তু সরকার নির্বাচন কমিশনকে নাও দিতে পারে, ও যদি দেয় নির্বাচন কমিশন করবে। সো আমরা কনস্টিটিউশন অ্যামেন্ড করে এখানে যোগ করতে বলেছি স্থানীয় সরকার নির্বাচনও কেয়ারটেকারের অধীনে, যদি এটা তার জায়গা থেকে হয় এটা একটা, আর না হলে এটা নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে নিয়ে আসা। মানে ও সংসদ নির্বাচন যেমন সরকারকে জিজ্ঞেস করবে না, ঠিক একইভাবে স্থানীয় সরকারও। সো এটা অ্যামেন্ড করতে হবে। আর বাইরে বেশিরভাগগুলো সাজেশন যেগুলো আইন, ধরুন আরপিওর প্রচুর অ্যামেন্ডমেন্ট আমরা করেছি, ধরে আমরা লিখেও দিয়েছি। ইভেন আমরা একটা নতুন আইন, নির্বাচন কমিশন একটা আইন বেসিক স্ট্রাকচার করে দিয়েছি। এগুলো প্রত্যেকটা অর্ডিন্যান্সের মাধ্যমে হতে পারে। তবে একটা বিষয়, একটা সুপারিশ আপনারা করেছেন, সংবিধান সংস্কার কমিশনও করেছে, যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। আবার বিএনপির যে 31 দফা সেখানেও এটা আছে। মজার ব্যাপার, বাংলাদেশের যে বাস্তবতা এখন, তা আপনার মনে হয় যে এখানে দ্বিকক্ষ সংসদ দরকার আদৌ? আমি খুব দরকার আছে বলে মনে করি। আচ্ছা, এই আলাপটা কেন আসলো? ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে একটা মেজর সমস্যা আছে। গণতন্ত্রকে আমরা যদি সংখ্যাগরিষ্ঠের শাসন বলি, আপনি সংখ্যাগরিষ্ঠ ছাড়া শাসন হতে পারে। এমনকি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার জন্য পৃথিবীর কিছু দেশ, ফ্রান্সে, ইভেন টার্কিতে, আপনাকে সংখ্যাগরিষ্ঠ হতে হবে। যদি ফার্স্ট রাউন্ডে কেউ 50% প্লাস 1 ভোট না পায়, কাস্টেড ভোটের সর্বোচ্চ 2 জনকে নিয়ে আবার সেকেন্ড রাউন্ডের ইলেকশন হবে। মালদ্বীপসেও হয়। মানে আপনাকে সংখ্যাগরিষ্ঠ হতে হবে, না হয় আপনার আসলে ক্ষমতা যাওয়ার কোনো নৈতিকতা তৈরি হয় না। এখন কি হয় টেকনিক্যালি, আমি যদি এভাবে বলি, একটা দল 151টা সিটে জেতার মতো ভোট পেল, আর বাকি 149-এ যদি 0 ভোটও পায়, টেকনিক্যালি হতে পারে যারা হেরে গেছে তারা এদের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছে। পসিবল। আমি ছোট উদাহরণ দিই, 2008 সালের নির্বাচনে 7% ভোট পেয়ে 27টা সিট পেয়েছিল জাতীয় পার্টি, আর বিএনপি 32% ভোট পেয়ে 30টা সিট পেয়েছিল। ও 32-33% ভোটে প্রপোর্শনালি যদি সে সিট পেত, 100 সিট পেত। আবার উল্টো, আওয়ামী লীগ 230 পেয়েছে 49 সিট পেয়ে, 49%-এ আওয়ামী লীগ 151 সিটও পায় না, তার জেনারেল মেজরিটি হয়। এই কারণে কি এখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা আসছে? আচ্ছা, এখন আমরা লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কি করব? নো ওয়ে। দেখবেন যে বাংলাদেশের সরকারই গঠন হচ্ছে। একটা উদাহরণ দিই, ধরুন গ্রোসলি 35% ভোটে 151 সিট পাওয়া যায়, আমাদের ট্রেন্ড বলে মোটামুটি। তো 151 সিট যদি না হয়, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়, 35% ভোটে ও সিট পাবে 105টা।
আরো সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হবে ভীষণ। যেমন জার্মানিতে কি হচ্ছে, জার্মানিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কারণে বিরোধী দল সরকারকে সাপোর্ট দিচ্ছে, মন্ত্রী হচ্ছে আবার বিরোধী দলও হচ্ছে। এই ঘটনাগুলো আমরা গণতন্ত্রের জায়গায় যাইনি। আর্টিকেল 70 যেই কারণে আমরা ইনক্লুড করেছিলাম, এটাকেও এই চেহারায় আমরা রাখবো না, দল বদলটা না হয়, সো এই সরকার তৈরি হবে না। তো ফলে একটা হাইব্রিড যে আলোচনা আসলো, আমি দীর্ঘদিন থেকে আমি এটা নিয়ে বলেছি, অনেক কথা বলেছি, এবং কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন আমাকে কিছু সিভিল সোসাইটির মানুষজনের সাথে যখন কথা বলেছে, আমাকে ডেকেছে, আমি এটা বলেছি। এখন আমরা তাহলে কি করতে পারি, এটাকে ইনকর্পোরেট করতে পারি। ভোট একটাই হবে, সেই ভোটে লোয়ার হাউস হয়ে গেল। আমরা উদাহরণ দিলাম যে কোনো একটা দল 35% ভোট পেয়ে 151 সিট পেয়ে সরকার গঠন করলো, স্টেবল সরকার হয়ে গেল। আপার হাউসে যদি 100 সিট থাকে, সে সিট পাবে 35, ওর কিন্তু মেজরিটির জন্য আরো 16টা সিট লাগবে। এখন আমরা আপার হাউসকে কি ক্ষমতা দেব সেটা নিয়ে আলোচনা করব। ধরুন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জন্য যদি আমরা ইভেন রেফারেন্ডাম রাখিও, এটা 2 হাউসেই পাস হতে হবে। তাহলে কেউ লোয়ার হাউসে 2/3 মেজরিটি আছে সিটে, ধরলাম সে 50% ভোট পেয়ে 2/3 মেজরিটি পেয়েছে, কিন্তু আপার হাউসে সে 50% দিয়ে তার 2/3 মেজরিটি হচ্ছে না। সো ওখানে তাকে কিন্তু অন্যদের সাথে নেগোশিয়েট করতে হবে। বা যেমন ধরেন আমার মাথায় যেটা ঘুরে, আমাদের ফান্ডামেন্টাল রাইটসের সাথে জড়িত যে আইনগুলো আছে সেগুলোর অ্যামেন্ডমেন্ট বা নতুন আইন ওখানে পাস হতে হবে। উদাহরণ হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট, এই আইনটা 2টো হাউসেই পাস হতে হবে, না হলে হবে না। সো আমরা সব আইন আপার হাউসে যেতে হবে দরকার নেই, কিছু আইন ক্যাটাগরাইজ করে দিতে। সো সরকার অনেক কিছু করতে পারবে, কিছু কিছু জায়গায় তার হাত পা কিছুটা বাধা পড়বে। আর আমরা আমেরিকার সেনেটের আদলে যদি কিছু নিয়োগকে ওখানে ভেটিং এবং পরে ভোটাভুটি দেই, সেটাও হতে পারে, কমিশনগুলো হতে পারে। এরকম এটা আলাপ আলোচনার মধ্যে ঠিক হোক। কিন্তু বিএনপি যে কাজটা করছে এটা অর্থহীন হবে। বিএনপি বলছে সিটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আমাদের নারী সিটের তো একই হয়ে গেল। তো ওটা অর্থহীন, ওটা করার কোনো মানে হয় না। যদি করতেই হয় আমরা এটা করবো। আর আরেকটা জিনিস, অন্তত বিএনপি যেটা মনে করে, আমিও মনে করি, এখানে ভোট না হওয়া উচিত। আপার হাউসে ভোট না হওয়া উচিত, কারণ আমেরিকার সেনেটে কিন্তু প্রথম ভোট হতো না, ওরা এখন ভোট করে। আমি এটাকে সঠিক মনে করি না, কিন্তু সেনেটের আয়ু কিন্তু লোয়ার হাউসের 3 গুণ, ওরা 6 বছর থাকে। এবং ভোট না হওয়ার যুক্তি যেটা ছিল সেটা হচ্ছে, আপনি যখন ভোটে যান আপনাকে অনেক পপুলিস্ট কাজ করতে হয়, পপুলিস্ট সিদ্ধান্ত নিতে হয়, কখনো কখনো টাফ সিদ্ধান্ত নেওয়া টাফ হয়ে যায়, আপনি ভোট পাবেন না। আপার হাউসে সিলেক্টেড মানুষই থাকা দরকার, যোগ্য মানুষ থাকা দরকার, যাতে তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে। এটা বাংলাদেশের অসুবিধাটা যেটা, ধরুন আপার হাউসে তো আপনি প্রপোর্শন অনুযায়ী দিবেন, ধরুন যেই দল যাদের প্রতিনিধিত্ব লোয়ার হাউসে আছে তারা তো তাদের লোকজনকে নিয়ে আসুক। এবং বাংলাদেশের সিভিল সোসাইটিতে যেটা অসুবিধা, সেটা সাংবাদিক থেকে বলেন, ডাক্তার বলেন, প্রত্যেকে তো এত বেশি দলবাজ, প্রত্যেক দলবাজ লোকজনকে নিয়ে আসবে, তাহলে লাভটা হবে। লাভ একটা হবে, ওই যে সংখ্যার সমস্যা, 35% দিয়ে একেবারে দলবাজ 35 জনকে আনলো যারা কেউ বিরুদ্ধে ভোট দেবে না, কিন্তু আপনার 16টা ভোট আরো লাগবে কিছু কিছু জিনিস পাস করার জন্য। আপনাকে কারো না কারো, ধরুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা আইডিয়াল সিচুয়েশন, বাস্তবে কি হবে আমরা এখনো নিশ্চিত নই। আগে যেটা ছিল, কেউ বলল পুলিশকে যে এরকম অকল্পনীয় ক্ষমতা দেওয়া হয়েছে, একটা এই নিচু লেভেলের পুলিশ অফিসারের, মানে ওখানে লেখা আছে এরকম, শুধু এটা না, আপনার যদি মনে হয় যে কেউ এই ধরনের পরিকল্পনা করছে, অ্যারেস্ট করতে পারবেন তার বাড়ির কম্পিউটার। তো কোনো দল বললো না এই ধারাটা আমার পছন্দ হচ্ছে না, এটা সমস্যা আছে, এটা চেঞ্জ করতে হবে। এরকম করে ছোট 2-3টা দল বললো এটা যদি করো তাহলে আমরা বিলটা পাস করবো, তখন দেখা যাবে এটা চেঞ্জ করলো, পাস হলো, এরকম আর কি, এক ধরনের চেক এন্ড ব্যালেন্স। এখন দিন শেষে যেটা আলোচনা হবে, অনেক সুপারিশ। এবং আচ্ছা, আরেকটা প্রসঙ্গ, তো নারী বিষয়ক যে সংস্কার কমিশন, ওনারা এখন রিপোর্ট দেন নাই, কিন্তু একটা পত্রিকা রিপোর্ট করলো যে তারা একটা প্রস্তাব দিচ্ছে এরকম, যে নারীদের জন্য আলাদা করে 300 আসন, আবার জেনারেল 600 আসন। তাহলে যেটা হবে যে একটা আসনে কিন্তু 2 জন করে, এইটা একটা অবাস্তব জিনিস কিনা? আমার কাছে খুব বেশি প্র্যাকটিক্যাল আসলেও মনে হয় না। কারণ একটা আসলে 2 জন এমপি, কে কার কথা শুনে, বাংলাদেশে যেটা প্র্যাকটিস, যে সংরক্ষিত নারী আসনে 50 জন, ওনাদেরকে এক একজনকে 2-3টা আসন মিলিয়ে টিলিয়ে, যেভাবে আলটিমেটলি তো অর্নামেন্টস, ওই যে একজন সুরজিৎ সেনগুপ্ত এই কথা বলে সমালোচিত হয়েছিলেন যে কি 30 সেট অলংকার, তো আসলে তো অলংকার হিসেবে থাকছে এখন পর্যন্ত। সেইখানে আপনি আবার 300 নারীকে একই আসনে সরাসরি নির্বাচনের মধ্যে নিয়ে আসেন, এটা হবে এটা কি? তবে আমি আবার আরেকটা, আমি কিন্তু এটাকে সমর্থন করছি না, কিন্তু আমরা আরেকটা পাল্টা কথা যদি বলি, আমাদের একটা জায়গা থেকে ফিরে আসতে হবে। ইটস এ মাস্ট। সেটা হচ্ছে আমাদের এই যে সংসদ সদস্যরা এলাকার কাজ করেন,
এলাকার লোকজনের সমস্যা দেখেন, এটা তো ওনার কাজ না আসলে। একেবারেই না। কিন্তু মানুষকে আপনি এটা বুঝাতে পারবেন না। মানুষ মনেই করে যে ব্রিজ কালভার্ট করে দেয় এমপির কাজ। এমপি যে মেম্বার অফ পার্লামেন্ট আইন করে দেয়, এটা তার মাথায় না। এটার মধ্যে সরকার দেয়, কারণ ওই উন্নয়ন কাজ না করলে সে টাকাটা মারবে করতে না। আরেকটা বড় ব্যাপার আছে, না টাকা মারেন আপনি, আমি বলছি আপনি টাকা মারতে চান তো আপনি লোকাল গভর্নমেন্টে যান, আপনি উপজেলা চেয়ারম্যান হন। আচ্ছা, না সে তো এমপি হতে চায়, এমপি হয়েই টাকাটা মারতে চায়। ভবিষ্যতে কি করব আমরা খুব সোজা, এটা হলেই কিন্তু আপনি বাংলাদেশে এমপি হওয়ার জন্য অযোগ্য মানুষ। আমি একজন মানে বাক প্রতিবন্ধী হয়ে গেছেন শেষ পর্যন্ত, আমি ওনার নাম বলছি, মিস্টার হাজি সেলিম। হাজি সেলিম এমপি হচ্ছে, মানে একটা এমপির কাজ কি? আইন প্রণয়ন করবেন, মানে একটা মানুষ অ্যাটলিস্ট কথা বলতে পারবে। তার ডিফর্মিটি যদি থাকে, উনি কথা বলতে পারেন না, অসুস্থ, উনি আর কথা বলতে পারতেন না। 18 নির্বাচন, 24 নির্বাচন উনি এমপি হয়েছেন তো উনি শুধু নৌকা বলতে পারতেন, এর বেশি কিছু পারতেন না। তো আপনি ওনাকে বানিয়েছেন, তো বানিয়েছেন কারণ কি? এগুলোর কোনো ভ্যালু নাই আপনার কাছে। ধরুন, এটা নিয়ে আমি দীর্ঘদিন লেখালেখি করেছি। উপজেলা পরিষদ আইনের আর্টিকেল 25-এ বলছে এমপিরা, এই যারা নির্বাচিত এমপি, তারা ওটার উপদেষ্টা হবেন এবং চেয়ারম্যানরা সরকারের সাথে প্রতিটা যোগাযোগ তাকে রেফারেন্স রেখে করতে হবে, মানে আপনি আলাদাভাবেও কিছু করতে পারবেন না। আমাদের আসলে লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী কিভাবে ইভেন এক্সিস্টিং কনস্টিটিউশনে সম্ভব, এমপি থেকে আলাদা করে দিতে হবে। আর্টিকেল 59 আর 60-তে, বিশেষ করে 59, আপনি নিজে কনস্টিটিউশন নিয়ে অনেক লেখালেখি করেছেন, আমি অনেক দিন থেকে পড়ছি, আপনার এগুলো খুব ভালো জানা আছে। আমাদের এক্সিস্টিং কনস্টিটিউশনেরও স্পিরিট কিন্তু লোকাল গভর্নমেন্টের অধীনেই সরকারকে দিয়ে দেওয়া, জনপ্রশাসন, পুলিশ সব সরকারের অধীনে দিতে পারবে, স্থানীয় শাসন এবং তাকে দিতে পারবে বলা আছে। কিন্তু এটাকে যদি আমি বাধ্য করে দেই, দিতেই হবে। ফলে দেখবেন ওটা এম্পাওয়ার্ড হয়ে গেল। এবং কারো যদি মনে হয় টাকা বানাবেন উন্নয়ন সহ, যান আপনি উপজেলা চেয়ারম্যান হন, এটা যদি আলাদা করে দিতে পারে, ফলে এই যে আলাপটা আমরা করলাম, আমরা অন্য একটা থিওরিটিক্যাল ডিবেটে ঢুকে গেলাম, ওইটার সূত্রে টেকনিক্যালি বলছি, এমপিদের কাজ যদি আইন প্রণয়ন, রাষ্ট্রীয় পলিসি ডিবেট করা, সেগুলোর ঠিকঠাক করা হয়, তাহলে তো একই সিটে দুজন থাকলে প্রবলেম নেই। এখন প্রবলেম হচ্ছে আমার বরাদ্দ কি, কোনটায় যাব, কে কাকে বরাদ্দ দেব, সে কোথায় যাচ্ছে, দুজন ফাইট করা শুরু, ইভেন আইন শৃঙ্খলা কমিটির মিটিং, এগুলোর এগুলো হচ্ছে এবং এই যত সুপারিশ এসছে এবং আরো আসবে, যোগ করি লোকাল গভর্নমেন্ট যে কত বড় ব্যাপার। ধরুন টার্কিতে যিনি ইস্তাম্বুলের মেয়র হচ্ছেন, এই এরদোগান শহর, নেক্সট যে মেয়র, এখন তাকে ধরে টরে ঝামেলা করা হচ্ছে, মানে ওখানে আপনি ভালো পারফর্ম করলে আপনি প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন। এটা তো এত বড় ব্যাপার। আপনি সরকার, নিউ ইয়র্কের মেয়র, স্থানীয় সরকার কত কাজ করতে পারে, আমাদের উদাহরণ পাশে দেশেই আছে, ভারতেই তো আছে, কত পাওয়ারফুল। কারণ এখন এই নানাবিধ সুপারিশ, দিন শেষে তো একটা পলিটিক্যাল ঐকমত্য ছাড়া আপনারা আসলে পারবেন না। ফলে আপনার কি মনে হয় যে সেই ঐকমত্যটা হচ্ছে আদৌ? আমি ঐক্যমত্য হওয়ার কোনো সম্ভাবনা আগেও দেখিনি। এই সম্ভাবনা যতটুকু ক্ষেত্রে ঐক্যমত্য হতে পারত, ততটুকু আসলে আর হবে না, আমি দেখছি না। এখন আসলে আমার কাছে মন্দের ভালো টাইমলি একটা ইলেকশন হওয়া, এটুকুও যদি হয়। টাইমলি বলতে আপনি কি বুঝান? ডিসেম্বর টু জুন, মানে আমার কাছে ওনার ওই কথা মতো যদি হয়, এবং আমার কাছে দ্য আর্লিয়েস্ট ডিসেম্বরের মধ্যে ইলেকশন হয়ে যাওয়া উচিত বলে মনে করি। কিন্তু আপনার কি মনে হয় ডিসেম্বরের মধ্যে আদৌ ইলেকশন হবে? ঝামেলা আছে, সমস্যা আছে, কারণ নানান আলাপ শুরু হয়েছে। শুধু ডিসেম্বর না, জুনের মধ্যেও ইলেকশন হওয়ার দরকার নেই, এটা আরো লম্বা। সরকারকে 5 বছর চাই, এই স্লোগান উঠছে। এবং ধরুন আমি এভাবে বলি, সরকারের বিভিন্ন ক্ষেত্রে, আমি ডক্টর ইউনূসের একটা ভাষণ নিয়ে আমার মধ্যে বেশ খটকা আছে। উনি চায়না যাওয়ার আগে, আমাদের 25 তারিখ সম্ভবত, যে ভাষণটা জাতির উদ্দেশ্যে দিয়েছেন, মানে উনি খুব লম্বা ওনার সাফল্য, ওনার কি থ্রেট আছে, আওয়ামী লীগকে গালিগালাজ, মানে রাজনৈতিক নেতাদের মতো, এবং ওনার এত অ্যাচিভমেন্ট দেখানোর চেষ্টা। ওয়াই? এই সরকারের অ্যাচিভমেন্ট দেখানোর কিছু নাই। মানে আগের সরকারের মতোই যে তারা গণতন্ত্রের বিকল্প হিসেবে উন্নয়নকে দেখা, মানে দুটো এক, যে আপনার গণতন্ত্র দরকার নেই, উন্নয়ন দিচ্ছি। মানে এদেরও এখন এরকম হচ্ছে কিনা যে আপনি নির্বাচন দরকার নেই, সংস্কার দিচ্ছি। সংস্কার শুধু না, অনেক উন্নয়নও দিচ্ছি। জিনিসপত্রের দাম অনেক কমে গেছে, আমি অনেককে লিখতে দেখছি, ট্রেনের শিডিউল বিপর্যয় হয় না, যাত্রা ভালো হয়েছে, সুতরাং মানে আপনি আপনার কৃতকর্মের ফিরিস্তি দেন দুটো কারণে, দুটো ইন্টারেস্টিং বিপরীতমুখী কারণ। আপনি নির্বাচন করতে চান, তখনও উন্নয়ন কি করেছেন বলবেন, আমাকে ভোট দাও। আর আপনি নির্বাচন করতে চান না, তাও বলবেন শেখ হাসিনার মতো, দরকার কি, আমি তো সব দিচ্ছি। সো দুটোর কোনটা আসলে কারণ আমি জানি না।
একটা আওয়াজ এরকম যে ধরেন ডক্টর ইউনূসকে 111 এর সময় যখন কেয়ারটেকারের চিফ অ্যাডভাইজার করার প্রস্তাব দেওয়া হয়েছিল, উনি নাকি বলেছিলেন যে অল্প সময়ের জন্য আসবেন। এবার যদি আসতে রাজি হলেন, সেখানে একটা নেগেসি এরকম হয়েছে কিনা যে দীর্ঘ সময় থাকবে, এই অবস্থা আমি তো ডিসেম্বরে নির্বাচন হলেও দীর্ঘ সময় মনে করি। এখন ওরা দীর্ঘ ঠিক কত বছর আমি জানি না, কিন্তু এই চেষ্টা যদি করা হয়, এখন আমি সরকারের একটা অংশের কোনো ধরনের পরিকল্পনা আছে বলে আমার মনে হয়। একটু আগে আমরা এই যে ইসলামিস্টদেরকে অ্যাকশন না নেওয়া বা দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, এটার পরিস্থিতি এস্টাবলিশ করারও চেষ্টা দেখি। ফলে নির্বাচন কীভাবে যেন আমরা নাহিদ ইসলাম বলেছেন যে আচ্ছা, এখন আমি দুটো ঘটনা একটু যোগ করি। সেটা হচ্ছে, একটা হলো গুলশানে এইচটি ইমামের ছেলের বাড়ি বলে একটা বাড়িতে অন ক্যামেরা তাণ্ডব চালানো হয়েছে, ঢাকা শহরের গুলশানে। কেউ গেল না, শেষে যখন পুলিশ মিলিটারি গেল তাদের সামনে দিয়ে তারা স্লোগান দিয়ে বেরিয়ে গেছে। কেন? ওড়নাকাণ্ডে যে ভদ্রলোককে গ্রেফতার করা হলো, সারা রাত শাহবাগ থানায় কিছু লোক লাইভ করে করে পুলিশকে ফুলের মালা দিয়ে নিয়ে আসলো পরে, কিন্তু সারা রাত পুলিশকে শাসিয়েছে অন ক্যামেরা। আপনি তার মানে বাংলাদেশের একটা থানায় মব ঢুকে 8 মাসের মতো 7 মাসের পরও যাতা করতে পারে। মানে দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো না। ভালো না মানে কি নির্বাচন করা যাবে না? আই বিলিভ, অ্যাটলিস্ট আই অ্যাসিউম, যে সরকারের একটা অংশ এ ধরনের কোনো পরিকল্পনার সাথে যুক্ত। কারণ বাইরে থেকে খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা এখন নানান ফর্মুলা দিয়ে ডক্টর ইউনূসকে 5 বছর রেখে দিতে হবে এই আলাপ করছেন। অনেক ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। দর্শক, আমাদের এই ছিল আজকের আয়োজন, অনেক কথা হলো, সবাই ভালো থাকবেন।